এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে বাংলা প্রস্তুতি খুব খারাপ এবং শেষ সময়ে তোমরা কি পড়বে বুঝতে পারছো না, এরকম বিভিন্ন টেনশনে তোমরা ঘুরপাক খাচ্ছ। তো তোমাদের জন্য এক ক্লাসে কিভাবে সম্পূর্ণ বাংলাটা নিয়ে আলোচনা করা যায় এবং এই বাংলার কোন কোন অংশগুলো তোমাদের পড়া উচিত এবং কোনগুলো পড়লে তুমি ভালো কিছু করতে পারবে, সো এই ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিও, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। সো তোমরা যারা যারা এই ক্লাসে যুক্ত হবে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবে যে আমার কথাগুলো তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। সো যারা জয়েন করছো তারা আমাকে বলবে যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে অংশগ্রহণ করছো আমাদের আজকের এই ক্লাসটিতে আমাকে একটু জানাবে। কারণ আজকের এই ক্লাসে আমরা তোমাদের জন্য বিরতি দিয়ে দিয়ে সম্পূর্ণ বাংলাটা শেষ করে দেওয়ার চেষ্টা করব, যেখানে আমরা তোমাদের জন্য 7:30 থেকে 8:30, ঠিক আছে, 8:45 বা 8:40, ঠিক আছে, 8:40 পর্যন্ত আমরা তোমাদেরকে 1 ঘন্টা টানা পড়াবো। তারপর আমরা একটা বিরতি দিব, নামাজের বিরতি দিব। তারপর আমরা আবার 9:10 থেকে আবার 10:10 পর্যন্ত পড়াবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথম। তারপর আমরা দ্বিতীয় স্টেপে আবার 9:10 থেকে শুরু করব তোমাদেরকে বিরতি দেওয়ার পর। এরপর আমরা আবার কি করব, আবার 10:10 থেকে তোমাদেরকে আবার 5 মিনিটের বিরতি দেওয়া হবে। তো এরপর থেকে আমরা কি করব, 10:30 থেকে আবার ক্লাস শুরু করব যদি ক্লাসটা শেষ না হয়। তো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে জানিয়া তসনিম যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি শোনা যায় বলছে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে যুক্ত হচ্ছে, দুলাল যুক্ত হয়ে গেছো। তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা অবশ্যই এই ক্লাসে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিবে, কারণ আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা A to Z শেষ করে দেওয়ার চেষ্টা করব। প্রিপারেশন যাদের খারাপ, যারা বুঝতে পারছো না যে কি করবে, আমি তোমাদেরকে প্রত্যেকটা গদ্য, প্রত্যেকটা পদ্য সবকিছু সম্পর্কে শর্টকাট টেকনিকে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের যাতে আর কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাসটি। যারা আছো তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবে এবং যারা ক্লাসটি এখনো অবধি দেখতে পাচ্ছ না তো তোমরা জানাবে। আমরা প্রথমে প্রত্যেকটা গদ্য পদ্যের চরিত্র সম্পর্কে জানবো। সো আমরা প্রথমে চরিত্র সম্পর্কে একটু জেনে নিব। তোমরা খেয়াল করো, আমি আজকে একটু তাড়াতাড়ি পড়ানোর চেষ্টা করব, কারণ যেহেতু তোমাদের 30 জুন থেকে পরীক্ষা। সো আমি যা পড়াবো ভাই, আমি যা পড়াবো তোমাকে আমি যেই প্রশ্নটা বলবো যে বেশি গুরুত্বপূর্ণ, তুমি অবশ্যই অবশ্যই ওই প্রশ্নটা খাতায় লিখে রাখবে। আমি যেই প্রশ্নটা বলবো যে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা তুমি অবশ্যই কি করবে, খাতায় লিখে রাখবে, যাতে করে এই প্রশ্নটা পরীক্ষা আসলে তোমার যাতে মিস না হয়। ঠিক আছে, তোমার যাতে এই প্রশ্নটা মিস না হয়। আমি দেখতে পাচ্ছি 20 জনের মতো শিক্ষার্থী যুক্ত হয়ে গেছো। আরো একটু বন্ধুদেরকে মেনশন দাও। খেয়াল করো, অপরিচিতা গল্প, অপরিচিতা গল্পটি অনেক গুরুত্বপূর্ণ একটা গল্প এবং এখান থেকে তোমাদের একটা সৃজনশীল পরীক্ষা আসতে পারে। তো তোমরা যারা চট্টগ্রাম বোর্ডের আছো, তোমরা যারা রাজশাহী বোর্ডের শিক্ষার্থী আছো, যশোর বোর্ডের শিক্ষার্থী আছো, তো তোমরা যারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী আছো, তো তোমাদের জন্য অপরিচিতা গল্পটা অনেক গুরুত্বপূর্ণ একটি গল্প। তো তোমরা এটা মনোযোগ সহকারে পড়বে, যাতে করে এখান থেকে প্রশ্ন আসলে তোমাদের যাতে কি হয়, মিস না হয়। আমি প্রথমে চরিত্রগুলো একটু বর্ণনা করে দিচ্ছি। তোমাদের প্রথমে পরীক্ষা আসতে পারে যে অপরিচিতা গল্পটির লেখককে, অপরিচিতা গল্পটির লেখককে। তখন তোমরা কি বলবে, কমেন্টে জানাও অপরিচিতা গল্পটির লেখককে। তখন তোমরা বলবে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে অপরিচিতা গল্পের লেখক। এবং তার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে? সো তোমরা এইটা প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি এখান থেকে তোমাদের যেই প্রশ্নটা বলবো বেশি গুরুত্বপূর্ণ, তোমরা সেই প্রশ্নটাই কি করবে, সেই প্রশ্নটাই তোমরা সবাই অবশ্যই অবশ্যই খাতায় লিখে রাখবে। খেয়াল করো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা কে? উত্তর কি হবে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই কমেন্টে জানাবে। দেন আমাদের প্রশ্ন, প্রথম ছোট গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রথম ছোট গল্পটা লিখেছিল সেটার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সবাই নোট করে ফেলো। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম যে ছোট গল্পটা লিখেছিল সেটার নামটা কি? তোমরা আমাকে জানাবে কমেন্টে। সবাই একটু কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে। তো এটা লিখে রাখবে যে প্রথম ছোট গল্পের নাম কি। তাহলে 1 নাম্বার লিখবে যে অপরিচিতা গল্পের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নাম্বার লিখবে
যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে, ঠিক আছে, কারণ তিনিই হচ্ছে সর্বপ্রথম কি করে ছোট গল্প লিখেন। এরপরের প্রশ্ন যে তার যে প্রথম ছোট গল্প সেই ছোট গল্পের নাম কি ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বসবাসের সময় তার কোন সময়টায় সে সব থেকে বেশি ছোট গল্প লিখেছে, এবং সে হচ্ছে একটা অঞ্চলে থাকা অবস্থায় সব থেকে বেশি ছোট গল্প লিখেছিল, সেই অঞ্চলটার নাম হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহে। সেখানে থাকা অবস্থায় তিনি সব থেকে বেশি কি বলেছে ছোট গল্প লিখেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প লেখার স্বর্ণযুগ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প লেখার স্বর্ণযুগ বলা হয় কোনটিকে, কুষ্টিয়ার শিলাইদহে। অর্থাৎ কুষ্টিয়ার শিলাইদহে যখন তিনি বসবাস করতেন তখন ওই সময় তিনি সব থেকে বেশি ছোট গল্প লিখেছেন, এই জন্য ওই সময়টাকে বলা হচ্ছে কি, ওই সময়টাকে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প লেখার স্বর্ণযুগ। তোমরা যারা এখনো তোমাদের ফ্রেন্ডের মেনশন দিচ্ছ না বা উত্তর জানাচ্ছ না, আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে করব সেগুলো অবশ্যই উত্তর জানাতে হবে। উত্তরগুলো না জানালে আমি বুঝতে পারবো না যে আসলে তোমরা ক্লাস করছো কিনা, ঠিক আছে। দেন হচ্ছে রক্ত কবরী কি, প্রশ্ন আসতে পারে যে রক্ত কবরী কি, আসতে পারে যে রক্ত, ঠিক আছে, রক্ত করবি কি, ঠিক আছে, রক্ত করবি কি, এটা আসতে পারে, রক্ত করবি কি, এটা পরীক্ষা আসতে পারে, ক নম্বরে আসতে পারে, জ্ঞানমূলকে আসতে পারে, অনুধাবন আসবে না, জ্ঞানমূলক অথবা এমসিকিউতে এটা আসতে পারে। তাহলে এটা হয় এমসিকিউতে আসবে অথবা তোমার জ্ঞানমূলকে আসবে। যদি সৃজনশীল প্রশ্ন আসে অপরিচিতা গল্প থেকে তাহলে এই প্রশ্নটা আসার পসিবিলিটি সব থেকে বেশি, ঠিক আছে। তাই তোমরা কি করবে, এই প্রশ্নটা ভালো করে পড়বে। রক্ত করবি কি, রক্ত করবি কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রক্ত করবি কি, এটা হচ্ছে একটা নাটক, এটা হচ্ছে একটা নাট্যগ্রন্থ, এটা হচ্ছে একটা নাট্যগ্রন্থ, এটা একটা নাট্যগ্রন্থ। তোমরা এটা পড়ে ফেলবে যে রক্ত করবি কি, এটা হচ্ছে একটা নাট্যগ্রন্থ, এটা পরীক্ষা আসে। দেন তোমাদের আরেকটা যেটা হচ্ছে যে সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কি ছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে সর্বশেষ কাব্যগ্রন্থ লিখেছিল, তাহলে আমরা এটা বলতে পারি যে সর্বশেষ, শেষ লেখা হচ্ছে তার সর্বশেষ, শেষ লেখা, এটা হচ্ছে সর্বশেষ, সর্বশেষ লিখা, ঠিক আছে, সর্বশেষ লিখা কাব্যগ্রন্থ, এটা কি সর্বশেষ লিখা আর কাব্য। তার সর্বশেষ লিখা যে কাব্যটা আছে সেটার নাম হচ্ছে শেষ লিখা, অর্থাৎ শেষ লিখায় মানে হচ্ছে কি সর্বশেষ লিখা, সর্বশেষ লিখা কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লিখা। আমি যে প্রশ্নগুলো এখানে লিখে দিব সেটা বেশি গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি, যেটা লিখে দিব তোমার পরীক্ষা আসতে পারে। তুমি যদি 24 ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো এবং তোমার পড়া যদি কমপ্লিট না হয়ে থাকে এটা দেখতে পারো, আর যাদের পড়া হয়ে গেছে তারাও দেখতে পারো, যাতে করে তোমার পরীক্ষা আসলে তুমি উত্তর দিতে পারো। এরপর তোমাদের আসতে পারে অনুপম, অর্থাৎ গল্পের নায়ক। তোমাদের পরীক্ষা আসতে পারে যে যে অপরিচিতা গল্পটি আছে এই অপরিচিতা গল্পটির নায়ককে, তোমাদের পরীক্ষা আসতে পারে যে অপরিচিতা গল্পটির নায়ককে, তখন তোমরা উত্তর লিখবে কি অপরিচিতা গল্পটির নায়কের নাম হচ্ছে তোমার কি বলো, অপরিচিতা গল্পটির নায়কের নাম হচ্ছে অনুপম। সবাই কমেন্টে জানাও, আমি কারো কমেন্ট দেখছি না, সো তোমরা একটু কমেন্টে আমাকে জানাবে যে অপরিচিতা গল্পটির লেখককে, অপরিচিতা গল্পটির লেখককে, কমেন্টে জানাও অপরিচিতা গল্পটির লেখককে, তোমরা একটু কমেন্টে জানাবে আমাকে যে অপরিচিতা গল্পটির লেখককে, ঠিক আছে। দেন অপরিচিত গল্পটির নায়ককে, যদি নায়কের কথা বলে তখন তোমরা বলবে হচ্ছে অনুপম, আর যদি লেখকের কথা বলে তখন তোমরা বলবে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। দেখো লেখক হচ্ছেন গল্পটা লিখেছেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরই হচ্ছে লেখক, তিনি গল্পটা লিখেছেন, আর অনুপম হচ্ছে তার লেখক, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের একজন চরিত্র। আমি দেখতে পাচ্ছি জানিয়া তসলিম বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর, দুলাল বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। সো তোমরা অনেকে উত্তর দিচ্ছ বাট বেশিরভাগই দিচ্ছ না। তো যারা উত্তর দিচ্ছ তাদের যে উত্তরটা তোমরা দিচ্ছ সেটা কখনো ভুলবে না, বাট যারা দিচ্ছ না তারা ভুলে যাবে। দেন এই যে গল্পটা আছে অপরিচিতা, এটার হচ্ছে গল্পের কথক হচ্ছেন আমাদের অনুপম, এবং এই গল্পে অনুপমের যখন বিয়ে হয়েছিল, অর্থাৎ যখন তার বিয়ে হয়েছিল তখন তার বিয়ের সময় তার বয়স ছিল হচ্ছে 23 বছর। পরীক্ষা আসতে পারে যে যখন অনুপমের বিয়ে হয়েছিল বা বিয়ের কথা চলতেছিল তখন অনুপমের বয়স কত ছিল, যখন বিয়ের কথা চলতেছিল তখন অনুপমের বয়স ছিল 23 বছর, বাট
এখন যদি কেউ জিজ্ঞেস করে যে বর্তমান বয়স কত, অনুপমের বর্তমান বয়স কত, অনুপমের বর্তমান বয়স হচ্ছে 27 বছর। আমি আবারও বলতেছি, যদি জিজ্ঞেস করা হয় যে অনুপমের বর্তমান বয়স কত, তোমরা বলবে 27 বছর। আর যদি জিজ্ঞেস করা হয় অনুপমের বিয়ের সময় বয়স কত ছিল, তাহলে তোমরা একটু কমেন্টে জানাও তো, বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল, কমেন্টে জানাও। জানো বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল জানো? আমি দেখতে পাচ্ছি তাসলিমা মিষ্টি বলেছে যে ভাইয়া 23 বছর। আমি দেখতে পাচ্ছি জিনা বলেছে 23 বছর। আমি দেখতে পাচ্ছি আরমান আলী বলেছে 27 বছর। যদি বিয়ের কথা বলা হয় তাহলে 23 বছর হবে, আর যদি বলা হয় যে বর্তমানেরটা 27 হবে। ঠিক আছে, যারা ভুল বলছো সঠিক বলে ফেলবে, কারণ এটা গুরুত্বপূর্ণ। দেন তোমরা খেয়াল করো, অনুপমকে কিসের সাথে তুলনা করা হতো, কমেন্টে জানাও যে অনুপমকে কিসের সাথে তুলনা করা হতো। অনুপমকে হচ্ছে বিভিন্ন বিষয়ের সাথে তুলনা করা হতো। তার পণ্ডিত মশাইরা তাকে বলতো মাকাল ফল, অর্থাৎ মাকাল বলতে এমন একটা ফল বোঝায় যার কোনো গুণ নেই, অর্থাৎ গুণবিহীন একটা ফল, তাকে বলা হচ্ছে মাকাল ফল। ঠিক আছে, এবং তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, বাট অত্যন্ত বলদ প্রকৃতির একজন লোক ছিলেন আমাদের এই অনুপম সাহেব। ঠিক আছে, একটু খেয়াল করি। এবং তাকে গজাগণনের ছোট ভাইও বলা হতো। কেন গজাগণনের ছোট ভাই বলা হতো কেন? কারণ আমরা জানি যে গজাগণন বলতে গণেশকে বোঝানো হচ্ছে, অর্থাৎ হিন্দুদের একজন খুবই ভালো একজন দেবতা বলা হয় গণেশকে। তো ওই গণেশের যে ছোট ভাই ছিল তার নাম ছিল কার্তিক। তো ওই যে কার্তিক আছে, ওই কার্তিকের সাথে হচ্ছে আমাদের এই যে অনুপম আছে লেখক, তাকে কি করা হতো, তুলনা করা হতো। দেন আমরা তো গল্পের নায়ক সম্পর্কে জানতে পারলাম যে অনুপম হচ্ছে এমন একটা চরিত্র যিনি কিনা ইতিহাসের পাতায় অনেক বড় একটা নাম রয়ে থাকবে। কেন থাকবে? কারণ হচ্ছে তিনি এমন কিছু কার্যক্রম করে গেছে যেটা কিনা প্রত্যেকটা ছেলে এর জন্য কি দুঃখজনক। কারণ তিনি একমাত্র ছেলে যার বিয়েতে কি বরপক্ষ, অর্থাৎ আমরা জানি সাধারণত বরপক্ষ কি করে, মেয়ে পক্ষকে বিয়ে থেকে কি করা হয়, বাদ দিয়ে দেয়, যে আমি আজকে বিয়ে করব না, একটা মেয়েকে অপমান করা হয়। কিন্তু অনুপম হচ্ছে একজন ছেলে যাকে কিনা মেয়ে পক্ষ থেকে বিয়ে মানা করে দেওয়া হয়েছে। তাহলে খুবই লজ্জাজনক না ব্যাপারটা? তো যারা এই ক্লাসটি শেয়ার করবে, তোমরা যারা আজকের এই ক্লাসটি শেয়ার করবে, তোমাদেরকে অবশ্যই অবশ্যই এই ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। অবশ্যই তোমরা যারা এই ক্লাসটি 10টি শেয়ার করবে, তোমরা যারা এই ক্লাসটি 10টি শেয়ার করবে, তোমাদেরকে আজকের এই ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তোমরা যদি বাসায় বসে এই পিডিএফ এর মধ্যে যা আছে এগুলোও শেষ করো, ইনশাল্লাহ তুমি অনেক ভালো করতে পারবে। খেয়াল করো, তাহলে গল্পের নায়িকার নাম হচ্ছে কল্যাণী। যদি প্রশ্ন আসে অপরিচিত গল্পের নায়িকার নাম কি, তখন তোমরা কি বলবে বলো? বিয়ের সময় কল্যাণীর বয়স কত বছর ছিল? তোমরা একটু কমেন্টে জানাও, বিয়ের সময় কত বছর ছিল, কমেন্টে জানাও। খেয়াল করো, উচ্চশিক্ষিত, সাহসী এবং আধুনিক নারী হচ্ছেন আমাদের এই কল্যাণী। কারণ তিনি একমাত্র নারী যিনি কিনা তার পড়াশোনার জন্য বিয়েকে বাদ দিয়ে দেন। সে বলে যে আমি বিবাহ করব না, আমি বিবাহ করব না, আমি মাতৃআজ্ঞা, অর্থাৎ আমি পড়াশোনা করব। ঠিক আছে, এই জন্য তাকে উচ্চশিক্ষিত, সাহসী এবং আধুনিক নারী হিসাবে উপস্থাপন করা হয়েছে। দেন তিনি নারী শিক্ষার জন্য জীবন উৎসর্গ করেন, অর্থাৎ নারীদের পড়ালেখার জন্য, নারীদের শিক্ষার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন। এরপর আমরা আরেকটা চরিত্র জানবো, সেটা হচ্ছে অনুপমের মামা। অর্থাৎ এই যে অপরিচিত গল্পটি আছে, এই অপরিচিত গল্পটির মধ্যে সব থেকে ভেজাল পূর্ণ, অর্থাৎ ভেজালে জর্জরিত একটি চরিত্র হচ্ছে আমাদের মামা। এই মামা হচ্ছে এমন একটা লোক যিনি কিনা হচ্ছে অনুপমের বিবাহটা ভেঙে দিয়েছেন, এবং তিনি কিনা তার মান সম্মানের কথা চিন্তা করেন না। তিনি অত্যন্ত লোভী প্রকৃতির একজন লোক ছিলেন। আমরা যদি তার দিকে একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই অনুপমের থেকে অনুপমের মামা মাত্র বছর 6 বড় ছিল, অর্থাৎ বলা যায় যে সে বেশি বড় ছিল না। আমরা যদি তার দিকে আরেকটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি যে অনুপমের মামা নিজেই বিবাহ করে নাই।
তাহলে সে যেহেতু নিজে বিবাহ করে নাই, সে তাহলে কি করতেছে, তার ভাগ্নার বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম সে যেহেতু নিজেই বিবাহ করে নাই, তাহলে সে তার ভাগ্নারে কেমনে বিবাহ দিবে, ঠিক কিনা? এই জন্যই হয়তো এমনটা হইতে পারে যে অনুপমের বিবাহটা তাই ভেঙে দিছে। এটা আমার কথা, এমনি মজা করলাম। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি ছিলেন অত্যন্ত অর্থলোভী। তোমাদের পরীক্ষা একটা এমসিকিউ এভাবে আসতে পারে যে নিচের কোনটি অনুপমের মামার চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? তখন তোমরা বলবে অর্থলোভী অথবা যৌতুক লোভী ছিলেন আমাদের মামা, কারণ তিনি এই যৌতুকের কারণেই একটা নিষ্পাপ মেয়ের সংসার ভেঙে দিলেন, একটা নিষ্পাপ ছেলের সংসার ভেঙে দিলেন, ঠিক কিনা? ছোট মনের মানুষ ছিলেন মামা, মামা ছিলেন অত্যন্ত অত্যন্ত ছোট মনের একজন মানুষ ছিলেন মামা। যারা এই ক্লাসটি 10টি শেয়ার করবে তোমাদেরকে আজকের ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে। কারো কাছে তিনি ঠকতে চান না, নিজেকে অতি চালাক মনে করেন। আমাদের মধ্যেও এমন কিছু মানুষ আছে যারা নিজেকে বেশি চালাক মনে করে, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেন মেয়ের চেয়ে মেয়ের বাবার খবর তার কাছে বেশি গুরুতর। কেন গুরুতর হবে না বলেন তো ভাই? কারণ হচ্ছে যে তিনি যদি মেয়ের বাবার খবর বেশি না রাখেন, তাহলে তো সম্পদের কথা তিনি জানতে পারবেন না। তিনি তার সম্পদের কথা ভালোভাবে জানার জন্য, কারণ টাকাটা দিবে বাপে, টাকা কে দিবে? বাপে দিবে। তাহলে সেখানে মেয়ে কি খবর রেখে কোনো লাভ আছে? নাই। এই জন্য সে তার বাবার খবরটা রাখতেছে। ঠান্ডা লাগছে। হ্যাঁ, এরপর আমরা একটু খেয়াল করি, আমরা আরেকটা চরিত্র, সেটা হচ্ছে অনুপমের মা। অনুপমের মা চরিত্রটা একটু খেয়াল করে, সেটা হচ্ছে বাড়ির ভেতরের দিক দেখেন। অনুপমের মা কি করেন? সব সময় বাড়ির ভেতরের দিক দেখেন। আমি দেখতে পাচ্ছি জানিয়া তাসনিম বলছে যে আমি 10 জনকে শেয়ার করছি, আমাকে পিডিএফ দিয়েন। হ্যাঁ, যারা 10 জনকে শেয়ার করবে তোমরা কাইন্ডলি 018116527 এই নাম্বারে কি করবে, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করবে, একটা স্ক্রিনশট দিবে। তুমি যে 10টা শেয়ার করছো, এই 10টা শেয়ারের একটা স্ক্রিনশট দিবে। কি দিবে? এসএস দিবে। তুমি যদি 10 জনকে শেয়ার করে থাকো বা তুমি যদি 10 জনকে মেনশন দিয়ে থাকো, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটার মধ্যে তুমি একটা স্ক্রিনশট দিবে, তাহলে আমরা তোমাকে পিডিএফ শিটটা দিয়ে দিব, ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পেরেছো। সো আমরা যদি অনুপমের মায়ের ব্যাপারটা দেখি, যে অনুপমের মা ছিলেন সবসময় বাড়ির ভেতরের দিক দেখেন এবং অনুপমের মামার সব সিদ্ধান্ত তিনি মেনে নেন। অর্থাৎ অনুপমের মামা যদি বলে যে বিবাহ হবে না, এর মানে বিবাহ হবে না। আপনাকে কোথায় গেলে সরাসরি যোগাযোগ করতে পারবো? আপনাকে কোথায় গেলে সরাসরি যোগাযোগ করতে পারবো? বুঝতে পারিনি আপনার কথাটা। আমাকে কোথায় গেলে সরাসরি যোগাযোগ করতে পারবেন বলতে? অনুপমকে আদর যত্নে বড় করে তোলেন, অর্থাৎ অনুপমকে খুব আদর যত্ন করে বড় করে তোলেন হচ্ছে আমাদের মামা। এরপর আমরা আরেকটা চরিত্র শম্ভুনাথ সেন, খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র। এটা স্টার মার্ক দিয়ে রাখো, এখান থেকে একটা এমসিকিউ তুমি পাবা, অবশ্যই পাবা। প্রশ্ন আসতে পারে যে শম্ভুনাথ সেন কে, অথবা প্রশ্ন আসতে পারে যে কল্যাণীর বাবার নাম কি, কল্যাণীর বাবার নাম কি, অথবা প্রশ্ন আসতে পারে শম্ভুনাথ সেনের বয়স কত বছর, 40 বছর, এবং তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার। আসতে পারে যে শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? একজন ডাক্তার ছিলেন। দেন কানপুরে তিনি কাজ করেন এবং শান্ত, মানসিকভাবে বলিষ্ঠ এবং সাহসী, ঠিক আছে? তাহলে আমরা শম্ভুনাথ সেনটা মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ করেছি। এখন আমরা হরিশ সম্পর্কে জানবো। হরিশ হচ্ছে অনুপমের বন্ধু এবং সে হচ্ছে কানপুরে কাজ করে এবং আসর জমাইতে তার ওস্তাদ। তাহলে আমরা হরিশ থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করব, যে প্রশ্নগুলো তোমরা লিখে রাখবে এবং এখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? 1 নাম্বার প্রশ্ন, আসর জমাতে ওস্তাদ কে? কমেন্টে আমাকে জানাও, আসর জমাতে ওস্তাদ কে? আসর জমাতে ওস্তাদ কে? আমাকে একটু কমেন্টে জানাবে যে আসর জমাতে ওস্তাদ কে। সবাই আমাকে একটু কমেন্টে জানাবা যে অনুপম, যে অনুপমের বন্ধু, ঠিক আছে, আসর জমাতে ওস্তাদ কে? সবাই আমাকে একটু কমেন্টে জানাও যে
অপরিচিতা গল্পে আসর জমাতে ওস্তাদ কে? অপরিচিতা গল্পে আসর জমাতে ওস্তাদ কে? সবাই আমাকে একটু জানাবা যে অপরিচিতা গল্পে আসর জমাতে ওস্তাদ কে বা ওস্তাদ বলা হয় কাকে? আমি দেখতে পাচ্ছি এস এম মোরসালিন বলেছে হরিশ। হরিশ হবে, হ্যাঁ উত্তরটা হরিশ হবে। দেন আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনুপমের পিস্তত ভাইয়ের নাম কি? অনুপমের পিস্তত ভাইয়ের নাম কি? পরীক্ষা আসতে পারে। অথবা আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে অনুপমের বিয়ের ঘটক কে ছিলেন? তোমরা কমেন্টে জানাবা যে অনুপমের বিয়ের ঘটক কে ছিলেন, এটা একটু জানাবা। ঠিক আছে, একটু জানাও তাড়াতাড়ি ভাই, ঝটপট উত্তর দিতে হবে। হয়তো তোমরা মনে করছো যে ক্লাসটা গুরুত্বপূর্ণ না, বাট পরবর্তীতে বুঝতে পারবে। ঠিক আছে, দেন দেন হচ্ছে কল্যাণীকে দেখতে এবং আশীর্বাদ করতে এসেছিলেন কে? কল্যাণীকে দেখতে এবং আশীর্বাদ করতে এসেছিলেন কে? কমেন্টে জানাও কল্যাণীকে দেখতে এবং আশীর্বাদ করতে এসেছিলেন কে? এবার আমরা অপরিচিতা গল্প থেকে কিছু প্রশ্ন করব, যেগুলো অবশ্যই মিস করা যাবে না। অর্থাৎ তুমি যদি অপরিচিতা গল্পতে 90% প্রিপারেশন নিতে চাও, 90% প্রিপারেশন নিতে চাও, এবং তুমি যদি চাও যে তোমার এমসিকিউ আসলে যাতে ভুল না হয়, তাহলে এখন আমি যেই বিষয়গুলো পড়াবো বা যেই প্রশ্নগুলো পড়াবো, এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমার কি করা যাবে না, মিস করা যাবে না। আমি আবারও বলছি যে তুমি যদি অপরিচিতা গল্পে 90% প্রিপারেশন নিতে চাও এবং এমসিকিউতে ভালো করতে চাও, তাহলে আমি এখন যে অংশটুকু পড়াবো এইটাতে তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি প্রশ্নগুলো দেখি, দেখো 9 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি এখান থেকে যেগুলো দাগিয়ে দিব তাড়াতাড়ি, কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কানপুর স্টেশনে নেমেছিল। তাহলে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কানপুর স্টেশনে নেমেছিল। কল্যাণীর বাবার নাম কি? কল্যাণীর বাবার নাম কি? কমেন্টে জানাও কল্যাণীর বাবার নাম কি। দেন অপরিচিতা গল্পে কল্যাণীকে কি দিয়ে আশীর্বাদ করতে এসেছিলেন? আমি এখন যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে বলবো এবং যে প্রশ্নগুলো বলছি এগুলো বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই মিস করা যাবে না। আমি আবারও বলছি, কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? উত্তর হবে কানপুর স্টেশন। তাহলে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কানপুর স্টেশনে নেমেছিল। দেন কল্যাণীর বাবার নাম কি? কমেন্টে জানাও ভাই, ঝটপট উত্তর দিতে হবে। শম্ভুনাথ সেন দুলাল বলছে, বাকিরা জানাবে তাড়াতাড়ি। কল্যাণীর বাবার নাম শম্ভুনাথ সেন, হ্যাঁ ঠিক আছে। দেন তোমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে অপরিচিতা গল্পে কল্যাণীকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? অপরিচিতা গল্পে কল্যাণীকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও। ঠিক আছে, তাড়াতাড়ি জানাবে। সেটা হচ্ছে ইয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল। কি দিয়ে? ইয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল। গাড়িতে জায়গা আছে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কল্যাণীর। যখন অনুপম দৌড়াদৌড়ি করছিল তার মাকে নিয়ে, তীর্থে যাচ্ছিল, সেখান থেকে আসার সময় সেটা কি, তারা হচ্ছে রেল স্টেশনে দাঁড়িয়েছিল, কানপুর রেল স্টেশনে, যেখানে না সরি, তারা হচ্ছে রেল স্টেশনে। আর ইয়ারিং দিয়ে, আমি দেখতে পাচ্ছি মোরসালিন বলেছে ইয়ারিং দিয়ে, হ্যাঁ ঠিক আছে, তুমি সঠিক বলেছ। দেন শম্ভুনাথ বাবুর মেয়ের গয়নাগুলো কোন আমলের ছিল? এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে তার পিতামহের আমলের ছিল। এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা সবাই মাথায় রাখবে। সেটা হচ্ছে যে এই যে দেখো, অনুপমের মামার জীবনে একমাত্র লক্ষ্য কি ছিল? অনুপমের মামার জীবনের একমাত্র লক্ষ্য ছিল যে তিনি তার কারো কাছে ঠকবেন না। তার একমাত্র লক্ষ্য, যেহেতু তার লক্ষ্যই ছিল তিনি কারো কাছে ঠকবেন না, তাহলে যে যেইটাই বলুক না কেন তিনি কারো কাছে কি করবেন না, মাথা নত করবেন না। অর্থাৎ তিনি কারো কাছে মাথা নত করবেন না, মানে ঠকবেন না। ঠিক আছে, ঠকবেন না, এটা আমরা একটু খেয়াল করি। দেন পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার একমাত্র এজেন্টকে? এটা হচ্ছে 23 সালে পরীক্ষা এসেছিল। এবার তোমরা যারা বিভিন্ন বোর্ডের শিক্ষার্থী আছো, তোমরা এই প্রশ্নটা এবার দেখে নিতে পারো, কারণ এই প্রশ্নটাও তোমার পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, 15 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে ছিল? তার মামা ছিল। কে ছিল? তার মামা ছিল। দেন তারপরে এই প্রশ্নগুলো তোমরা দেন 17 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ। অপরিচিতা গল্পে কে চুপচাপ স্বভাবের? শম্ভুনাথ সেন হচ্ছে চুপচাপ স্বভাবের। অনুপমের বাড়ি কোথায়? অনুপমের বাড়ি হচ্ছে কলকাতায়। অর্থাৎ
অনুপম কলকাতায় বসবাস করত। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। সেটা হচ্ছে যে অনুপম কোথায় বসবাস করত? অনুপম হচ্ছে কলকাতায় বসবাস করত। ঠিক আছে। তারপর স্বয়ংসভা। স্বয়ংসভা শব্দটির অর্থ কি তোমরা একটু পড়ে নাও, যে স্বয়ংসভা শব্দের অর্থ হচ্ছে যে মেয়ে নিজের স্বামী নিজেই নির্বাচন করে। অর্থাৎ এখন তোমরা যারা লাভ করো, ভালোবাসা করো, ঠিক আছে, বিভিন্ন কাহিনী করো, তোমরা যারা একে অপরের সাথে কাহিনী করো, সো এগুলো হচ্ছে, এবং যে মেয়েরা হচ্ছে নিজের স্বামী নিজেই পছন্দ করে ফেলে, অর্থাৎ সে যদি তার বয়ফ্রেন্ডকে পছন্দ করে অথবা অন্য কাউকে পছন্দ করে, তখন সেটা কি হয়ে যায়? সেই নারীকে বলা হচ্ছে স্বয়ংসভা। ঠিক আছে, স্বয়ংভবা। ঠিক আছে, স্বয়ং ভরা, স্বয়ং ভরা। অর্থাৎ যে নারী নিজের স্বামী নিজেই পছন্দ করলো, সে তার বাবার কথা শুনলো না, সে তার মায়ের কথা শুনলো না, সে নিজেরটা নিজেই পছন্দ করে নিয়ে আসলো, তাকে বলা হচ্ছে স্বয়ংবরা। আমি আবারও বলছি, কি বলা হচ্ছে? স্বয়ংবরা। মাথায় রাখবে। দেন উমেদারি শব্দের অর্থ কি? দেখো, উমেদারি শব্দটির অর্থ হচ্ছে, উমেদারি শব্দটির অর্থ হচ্ছে চাকরির আশায় অন্যের কাছে ধর্ণা দেওয়া। আমরা অনেকেই আছি যারা চাকরি প্রত্যাশী আছি, এবং আমরা কি করি, যাতে চাকরিটা আমরা পেয়ে যাই, এই জন্য অনেককে আমরা বেশি পরিমাণ টাকা দিই, এবং টাকা দেওয়ার মাধ্যমে আমরা কি করি, আমরা আশা করি যে সে হয়তো ওই টাকাটার মাধ্যমে নিয়ে আমাকে চাকরি দিবে। সো এই যে আমি অন্যের উপর নির্ভর হলাম, এটাকে বলা হচ্ছে উমেদারি। ঠিক আছে। দেন কনসার্ট, কনস্ট, কনস্ট, এই কনস্ট শব্দটির অর্থ হচ্ছে নানা রকম বাদ্যযন্ত্রের ঐক্যতান। এখানে যে শব্দ অর্থগুলো আমি দিয়েছি, এগুলো যদি তুমি পড়ো, ইনশাল্লাহ তোমার এমসিকিউ কমন আসবে। দেন প্রদোষ শব্দের অর্থ কি? দেন প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। প্রদোষ শব্দের অর্থ কি? সন্ধ্যা। ঠিক আছে, প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো পড়ালাম এবং বললাম যে গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো তুমি কি করবে? অবশ্যই অবশ্যই কি করবে? সেভ করে রাখবে এবং তুমি লিখে রাখবে। আমরা এর পরবর্তী স্লাইডে চলে যাব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অপরিচিত গল্পের। সেটি হচ্ছে যে লক্ষ্মী কিসের দেবী? অর্থাৎ আসতে পারে যে ধন এবং ঐশ্বর্যের দেবী কে? তোমাদের পরীক্ষা আসতে পারে যে ধন এবং ঐশ্বর্যের দেবী কে? ধন এবং ঐশ্বর্যের দেবীকে তোমরা বলবে লক্ষ্মী, অথবা আসতে পারে লক্ষ্মী কিসের দেবী? তোমরা বলবে যে ধন এবং ঐশ্বর্যের দেবী। অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপরিচিতা গল্পটি প্রথম সবুজপত্র একটা পত্রিকা, যে পত্রিকায় প্রকাশিত হয় 1914 সালে। কে প্রকাশ করে? প্রমোদ চৌধুরীর সম্পাদিত যে পত্রিকা আছে, সেই পত্রিকার নাম সবুজপত্র পত্রিকা, সেখানে হচ্ছে এটা প্রকাশ করা হয়। এবং এটা হচ্ছে 1321 সালে, 1321 সালে কি করা হয়? এই পত্রিকা হচ্ছে এটা প্রকাশ করা হয়। তো আমি এখানে যা বলছি এগুলো পড়লে ইনশাল্লাহ তুমি এখান থেকে কমন পাবে। দেন অপরিচিত গল্পটি কোন গল্প গ্রন্থে, অর্থাৎ কোন গল্পটি কোন গ্রন্থে প্রকাশিত হয়? এটা হচ্ছে গল্প সপ্তক। গল্প সপ্তক নামে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের তৃতীয় খণ্ডে। এই গ্রন্থের 6টা খণ্ড আছে, যার মধ্যে একটা খণ্ড তৃতীয়। তো এই তৃতীয় খণ্ডে হচ্ছে অপরিচিত গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশ করেন। আচ্ছা, আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই এখন, সেটা হচ্ছে যে তোমরা সবকিছু শুনতে পাচ্ছ কিনা, এবং তোমরা কারা কারা আছো এখন ক্লাসটিতে যারা দেখছো, তোমরা কারা কারা আছো? তোমরা একটু আমাকে ইয়ে করো, সবাই বলো যে জি স্যার ক্লাস দেখছি। যারা যারা ক্লাসটা দেখছো তোমরা একটু বলো যে স্যার আমি আছি, আমি আছি, আমি আছি। এরকম যারা যারা আছো কমেন্টে একটু লিখে দাও। হ্যাঁ, দেন অপরিচিত গল্পটি প্রকাশিত হয় কত সালে? সো এই যে 32 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, 1914 সালে। ঠিক আছে, 1914 সালে। দেন পুরাণে প্রজাপতির দেবতা হলেন জীবের স্রষ্টা ব্রহ্মা, ইনি বিয়ের দেবতা। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় যে বিয়ের দেবতা বলা হয় কাকে, বিয়ের দেবতা বলা হয় হচ্ছে ইনিকে, ইনি বিয়ের দেবতা। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে দুলাল আছে, আমাদের সাথে সাব্বির আছে, আমাদের সাথে রোহি জান্নাত আছে,
ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে মিষ্টি জান্নাত তৃষা আছে। আমাদের সাথে আর কে আছো দেখি। তো যারা ক্লাস করতে চাও থাকো। ইমরান আছে আমাদের সাথে। আমাদের সাথে মুরসালিন আছে। তো তোমরা আছো আমাদের সাথে। আমি কি ক্লাস সামনে আগাবো কিনা আমাকে বলবে, যে আমি সামনে এগিয়ে যাব কিনা, ঠিক আছে? দেন বিয়ে উপলক্ষে কর্ণ পক্ষকে অর্থাৎ কনে পক্ষকে কলকাতা আসতে হয়েছিল। কারণটা হচ্ছে একটাই, এই যে আমি এখানে ভাই টিপসের কি, আমি এখানে যা পড়াচ্ছি এটাই টিপস, এটাই হচ্ছে মিষ্টি সব থেকে বড় টিপস। কেন? কারণ হচ্ছে আমি এখানে তোমাকে বলে দিচ্ছি যে এগুলো পড়লে তুমি পরীক্ষায় কমন পাবে, এগুলো পড়লে তোমার পরীক্ষা মাস্ট বি কমন পাবে, তাহলে এর থেকে বড় টিপস তো আর হয় না, তাই না? খেয়াল করো, ইয়ারিং কি? কানের দুল। ইয়ারিং কি? কানের দুল। ইয়ারিং হচ্ছে কানের দুল। মন্দ নয় হে, খাঁটি সোনা বটে, কার উক্তি? বিনু দাদার উক্তি। দেন পণ্ডিত মশাই অনুপমকে শিমুল ফুল মাকাল ফুলের সঙ্গে তুলনা করেছেন কেন? কারণ হচ্ছে গুণহীনতার কারণে, কারণ তার কোনো গুণ ছিল না, এই জন্য তাকে এটার সাথে তুলনা করা হয়েছে। ধনুক ভাঙা পণ বলতে কি বোঝায়? অতি কাঠের পণ বা প্রতিজ্ঞাকে বোঝানো হচ্ছে। দেন আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, ঠিক আছে? পরবর্তী স্লাইডে চলে যাব। এখান থেকে যেহেতু একটা সৃজনশীল আসতে পারে অপরিচিতা থেকে, এই জন্য আমি এটা পড়াচ্ছি, ঠিক আছে? খেয়াল করো, অনুপমকে আশীর্বাদ করা হয় কখন? অনুপমকে আশীর্বাদ করা হয় বিয়ের 3 দিন পূর্বে। কখন আশীর্বাদ করা হয়? তার বিয়ের 3 দিন পূর্বে আশীর্বাদ করা হয়। বিয়ে বাড়িতে মামা স্যাকরাকে কেন নিয়ে গিয়েছিলেন? এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে। তো তোমাদের পরীক্ষায় জ্ঞানমূলক অনুধাবন একটা প্রশ্ন আসে, অনুধাবন, ঠিক আছে? অনুধাবন। সো এই অনুধাবন প্রশ্নটা এটা আসতে পারে যে বিয়ে বাড়িতে মামা স্যাকরাকে কেন নিয়ে গিয়েছিলেন। তখন তোমরা প্রথম একটা স্টেপে পড়া সরাসরি উত্তর লিখবে, সেখানে লিখবে যে সোনার গহনা পরীক্ষা করতে তিনি নিয়ে গিয়েছিলেন, ঠিক আছে? অনুপম এখানে কি করিবে? ও সবাই গিয়া বসুক, উক্তিটি কার? অনুপম এখানে কি করিবে? ও সবাই গিয়া বসুক, উক্তিটি হচ্ছে অনুপমের মামার। তখন জ, ঠিক আছে? এরপর শম্ভুনাথ সেন কোথাকার ডাক্তার ছিলেন? কমেন্টে জানাও। শম্ভুনাথ সেন কোথাকার ডাক্তার ছিলেন? শম্ভুনাথ সেন হচ্ছে কানপুরের ডাক্তার ছিলেন। দেন কল্যাণীর পিতা বর্তমানে কোথায় বাস করে? পশ্চিমে, বরের হাট কি মহাজ্ঞ, ঠিক আছে? সো এরপরে আমরা হচ্ছে যে অনুপম গল্পটি এর মধ্যে, অর্থাৎ আমরা যে অপরিচিতা গল্পটি পড়লাম, এই অপরিচিতা গল্পটির মূল ভাব সম্পর্কে একটু জানবো। যে এই অপরিচিতা গল্পটির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর যৌতুক প্রথা, নারীর যৌতুক প্রথা, নারীর প্রতি অর্থাৎ নারীর যে অবহেলিত একটা অবস্থা আছে এবং তার বিরুদ্ধে যে অসম সাহসী নারীর প্রতিবাদের মাধ্যমে এক নতুন জাগরণ, এই জাগরণের একটা আভাস তিনি হচ্ছে এই অপরিচিতা গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন। তাহলে আমরা বলতে পারি যে আমাদের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিত গল্পটির মধ্যে যৌতুক প্রথা, হ্যাঁ কি বলেছেন? যৌতুক প্রথা এবং নারীর অবহেলিত যে একটা অবস্থা আছে সেটার প্রতিবাদ তিনি কি করেছেন? এখানে ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা এগুলো একটু পড়ে ফেলবো যাতে করে এরপর আমরা হচ্ছে উদ্দীপকের বিষয়, এটা হচ্ছে মেইন বিষয়। যাদের সৃজনশীলে প্রবলেম, তোমাদের সৃজনশীলে থাকে 70 নম্বর, আর এখান থেকে আসবে একটা সৃজনশীল মানে 10 নম্বর। তাহলে তোমার এখান থেকে 10 নম্বর আসবে। তাহলে তোমাকে অবশ্যই সৃজনশীলের বিষয়টা এখান থেকে জেনে নিতে হবে। তো এখন আমরা সৃজনশীলের বিষয়টা জেনে নেই। দেখো, তোমার যদি অপরিচিতা থেকে কোনো সৃজনশীল নাও পারো তুমি, অর্থাৎ তুমি জীবনও অপরিচিত গল্প থেকে কোনো সৃজনশীল পড়ো নাই, ঠিক আছে? তুমি যদি অপরিচিত গল্প থেকে জীবনও কোনো সৃজনশীল না পড়ে থাকো, জাস্ট এই কয়েকটা বিষয় যদি তোমার মাথায় থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি সৃজনশীলে ভালো নাম্বার পাবে এবং অবশ্যই তুমি সৃজনশীলে ফুল নাম্বার পাওয়ার দিকে চলে যাবে। খেয়াল করো, নারী শিক্ষা, যৌতুক প্রথা, নারী পুরুষের অধিকার, অর্থাৎ তোমরা যদি অপরিচিত গল্পটির, আমরা যদি অপরিচিত গল্পটি ভালো করে একটু লক্ষ্য করি,
তাহলে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, এবং এই আইডিয়াগুলো হচ্ছে সৃজনশীলের বিষয়। কারণ সৃজনশীল সবসময় তোমাকে বলে যে তুমি তোমার আইডিয়াগুলো শেয়ার করো, অথবা তুমি যে গল্পটা পড়েছো সেই গল্পটার মাধ্যমে তুমি কি জানতে পারলে সেগুলো তুমি শেয়ার করো। তাহলে আমরা বুঝতে পারছি যে এই অপরিচিতা গল্পটির মাধ্যমে নারী শিক্ষার কথা প্রকাশিত হয়েছে। তো নারী শিক্ষার কথা বলতে কিভাবে বুঝলাম, কারণ আমরা জানি যে অনুপম যখন কল্যাণীকে বিবাহ করতে চেয়েছিল তখন অনুপমের মামা প্রচন্ড পরিমাণে কি অর্থলোভী ছিল। তারা তার বাবার কাছ থেকে যৌতুক আশা করেছিল, এবং এই যৌতুকের আশা করার কারণে কল্যাণী আর বিবাহই করতে চায়নি। সে তার শিক্ষার দিকে কি করেছে, সে তার শিক্ষার দিকে অগ্রসর হয়েছে, যার পরিসরে সে কি করেছে, আর বিবাহই করে নাই। বলো ঠিক কিনা? তাহলে আমরা এখানে বুঝতে পারি যে নারী শিক্ষার একটা প্রভাব পাওয়া যায়। দেন আমরা বুঝতে পারছি যৌতুক প্রথা, যেহেতু তার মামা যৌতুক চেয়েছিল এই জন্য যৌতুক প্রথার কথা এখানে ফুটে তুলেছে, যৌতুকের ভয়াবহতার কথাও এখানে ফুটে তুলেছে, এবং নারী পুরুষের যে একটা অধিকার আছে সেই অধিকারের কথাও এখানে ফুটে তুলেছে। এখন তুমি খেয়াল করবে তোমার পরীক্ষায় যে সৃজনশীলের টপিকটা অর্থাৎ যে উদ্দীপকটা দেওয়া থাকবে সেই উদ্দীপকটা প্রথমে পড়বে। পড়লে তুমি দেখবা যে উদ্দীপকটা দেওয়া থাকবে সেই উদ্দীপকটা হয় নারী শিক্ষা সম্পর্কে বলা থাকবে, অথবা যৌতুক প্রথা সম্পর্কে বলা থাকবে, অথবা নারী পুরুষের যে অধিকার আছে এই সম্পর্কে বলা থাকবে। ঠিক আছে? তাহলে আমরা যদি অপরিচিতা গল্পটি পড়ি তাহলে অপরিচিতা গল্পটির যে উত্তর হবে, উত্তর কি কি হবে বলো? তোমরা আমাকে একটু জানাও। অপরিচিতা গল্পটি থেকে যদি কোনো সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আমাদের কয়টা বিষয় মাথায় রাখতে হবে? তিনটা। কয়টা? তিনটা। এই তিনটার মধ্যে কি? 1 নাম্বার নারী শিক্ষা, 2 নাম্বার যৌতুক প্রথা, 3 নাম্বার নারী পুরুষের অধিকার। এই তিনটা বিষয় মাথায় রাখলে যেখান থেকে যেই সৃজনশীল আসুক না কেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি উত্তর দিয়ে আসতে পারবেই। কারণ তুমি যদি দিকপথটা পড়ে যদি বুঝতে পারো যে এইটা নারী শিক্ষাকে বোঝাচ্ছে তাহলে নারী শিক্ষা সম্পর্কে লিখে দিয়ে আসবে। যদি বুঝতে পারো যৌতুক প্রথা সম্পর্কে বলা হচ্ছে তাহলে যৌতুক প্রথা সম্পর্কে লিখে দিয়ে আসবে। আর যদি বুঝতে পারো যে নারী পুরুষের একটা অধিকারের কথা বলা হয়েছে তাহলে ওইটা লিখে দিয়ে আসবে। তুমি আমার কথা বুঝতে পারছো কিনা, এবং এবং অপরিচিতা থেকে যদি সৃজনশীল আসে লিখতে পারবা কিনা জানাও। লিখতে পারবে কিনা আমাকে জানাবে। তাহলে আমরা হচ্ছে অপরিচিতাটা মোটামুটি শেষ করে দিলাম। সো এই হচ্ছে অপরিচিতা, ইনশাল্লাহ পারবো বলেছে দুলাল। সো আমাদের অপরিচিতাটা শেষ হয়ে গেল। আমরা এখন আরেকটা গদ্য শুরু করব, এটা হচ্ছে আমার পথ। এটা কি শুরু করব কিনা জানাও, তোমরা আসলে ধৈর্যশীল কিনা। তো তোমরা যারা ক্লাস দেখছো তারা তো মাশাআল্লাহ ভালো করছো। হ্যাঁ স্যার পারবো ইনশাআল্লাহ। তো যাদের প্রস্তুতি খারাপ জাস্ট এই তিনটা বিষয় মাথায় রাখলেই পারবে। এখন আমরা আমার পথ থেকে কিছু চরিত্র জানার চেষ্টা করব, আমরা এটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? আমার পথ। চল 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 উদ্য গগনে বাজনা মাদল, নিম্ন তুলা ধরণী তল, অরুণ পথের তরুণ দল, চল রে চল রে চল। কাজী নজরুল ইসলামের গদ্য আমরা পড়ব। আমার পথ। কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমি কারো পথে চলতে চাই না, আমি কারো কথা শুনতে চাই না, আমি শুধুমাত্র সত্যের কথা বলবো, সত্যের পথে চলবো। এই জন্যই আমি বিদ্রোহী কবিতা রচনা করেছি, এবং রচনা করার পর বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই তুষার হিমাদ্রির। বল বীর পুলক পুলক বুলক বেদিয়া খোদার আসনে পর লুটাইয়া। যাই হোক, আমরা এখন কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি গদ্য যার নাম আমার পথ, এখানেও তিনি মানুষকে সাম্যের গান গাওয়ার কথা বলেছেন, মানুষকে সত্যের পথে আহ্বান করেছেন, মানুষকে সত্য বোঝার কথা বলেছেন, মানুষকে সত্যান্বেষী হওয়ার কথা বলেছেন। এক কথায় তিনি বোঝাতে চান তুমি তোমার সত্যের পথ বেছে নাও, অন্য পথগুলোকে বাদ দিয়ে দাও। ঠিক আছে? তো এই হচ্ছে মূল কথা। এখন আমরা একটু খেয়াল করি, এখানে চরিত্র হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলাম থেকে যে এমসিকিউ আসতে পারে, 1 নাম্বার কাজী নজরুল ইসলামের
ছদ্মনাম নিয়ে এমসিকিউ আসতে পারে যে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি, অর্থাৎ ধূমকেতু ছদ্মনামটি কার? কাজী নজরুল ইসলামের। দেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে একটা কাব্যগ্রন্থ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম একটা কাব্যগ্রন্থ হচ্ছে কি করে? উৎসর্গ করে। সো এইটার নাম কি বলো? রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে কাজী নজরুল ইসলাম কাব্যগ্রন্থ। স্যার এমসিকিউ পড়ান ভাই। তা স্নুবা সরকার, আমি একটা জিনিস পড়িয়েছিলাম, সেটা হচ্ছে যে মিস করা যাবে না। ওই যে মিস করা যাবে না, ওইটাই হচ্ছে এমসিকিউ, ঠিক আছে? মিস করা যাবে না মানে কি? এইটা এমসিকিউ, এবং ওইটা পড়লে তুমি মোটামুটি জ্ঞানমূলক প্রশ্ন হয়ে যাবে, এবং তোমার কি হয়ে যাবে? এমসিকিউ গুলো ওইটাই, ঠিক আছে? এবং আমি যে চরিত্র বিশ্লেষণ করাচ্ছি, এই চরিত্র থেকে তো তোমার এমসিকিউ পরীক্ষা আসবে, তাই না? আশা করি যে তুমি আমার উত্তরটা পেয়েছো এবং তুমি তোমার উত্তরটা পেয়েছো। তাহলে প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথকে কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি উৎসর্গ করেন? কমেন্টে জানাও। তোমরা একটু কমেন্টে আমাকে জানাও যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি উৎসর্গ করেন, আমি এটা জানতে চাই। তাড়াতাড়ি জানিয়ে দাও। দেন আমাদের প্রশ্ন যে প্রথম প্রকাশিত, অর্থাৎ তার যে প্রথম প্রকাশিত গ্রন্থ আছে কাজী নজরুল ইসলামের ব্যথার দান, এটা পরীক্ষা আসে, ব্যথার দান পরীক্ষা আসে, ঠিক আছে? যে আসতে পারে যে কাজী নজরুল ইসলামের প্রথম গ্রন্থ কোনটি? যদি বলে গ্রন্থর কথা, ব্যথার দান, গ্রন্থ ব্যথার দান। হ্যাঁ, তা স্নুবা বলেছে সঞ্চিতা, ঠিক আছে? দেখো যদি বলা হয় গ্রন্থ, মাথায় রাখো, যদি বলা হয় গ্রন্থ তাহলে বলবা ব্যথার দান। যদি বলা হয় গ্রন্থ বলবা ব্যথার দান। আর যদি বলা হয় উপন্যাস, যদি বলা হয় কি উপন্যাস তাহলে বলবো অগ্নিবীণা। যদি বলা হয় উপন্যাসের কথা তাহলে আমরা বলবো অগ্নিবীণা। আর যদি বলা হয় কিসের কথা, যদি বলা হয় গ্রন্থের কথা, তাহলে বলবো ব্যথার দান। এগুলো কি? এগুলো সব প্রথম, এগুলো সব কি প্রথম। তাহলে এই প্রশ্নগুলো দুইটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে ব্যথার দান, আরেকটা হচ্ছে কি অগ্নিবীণা। সরি, অগ্নিবীণা হচ্ছে উপন্যাস না, অগ্নিবীণা হচ্ছে কাব্যগ্রন্থ, অগ্নিবীণা হচ্ছে কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ, এটা হচ্ছে কাব্যগ্রন্থ। আর উপন্যাস হচ্ছে বাদনহারা। উপন্যাস হচ্ছে বাদনহারা, ঠিক আছে? সো এই তিনটা মাথায় রাখো, পরীক্ষা আসলে বাদনহারা হবে স্যার। হ্যাঁ, বাদনহারা, উপন্যাস হচ্ছে বাদনহারা। হ্যাঁ, আমাদের স্নুবা খুবই ক্লিয়ারলি প্রিপারেশন নিয়েছে, বোঝা যাচ্ছে সে আলহামদুলিল্লাহ ভালো করবে। সো তোমার জন্য দোয়া রইল তাসনুবা, আশা করি ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমরা যারা এই পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদেরকে নক করবে, আমাদের পেজে নক করতে পারো। সো পেজে নক করলে ইনশাআল্লাহ পিডিএফটা পেয়ে যাবে। এখন আরেকটা বিষয় হচ্ছে তোমাদের অনেকেরই প্রিপারেশন ভালো না। তো যাদের প্রিপারেশন ভালো না, জীবনে পড়ালেখাই করো নাই, সে সময় এসে ভালো কিছু করতে চাচ্ছ, সো আমাদের কিছু সাজেশন শিট আছে। তো তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে সাজেশন শিটগুলো কালেক্ট করতে পারো, ঠিক আছে? এরপর আমরা চলে যাচ্ছি, মিস করা যাবে না মানে হচ্ছে কি এমসিকিউ, যেটা মিস করা যাবে না সেটা হচ্ছে কি এমসিকিউ। খেয়াল করো, এটা হচ্ছে যে আমার পথ প্রবন্ধে লেখক কাকে সালাম জানিয়েছেন, কমেন্টে জানাও। লেখক সত্যকে সালাম জানিয়েছেন, অর্থাৎ আমাদের যে অপরিচিতা গল্পটি আছে, সরি আমাদের হচ্ছে এটা আমার পথ হবে, এটা অপরিচিতা না, এটা হচ্ছে আমার পথ হবে, আমার পথ। এটা কি হবে? এটা হচ্ছে আমার পথ। অর্থাৎ আমার পথ গল্পটির মধ্যে প্রবন্ধে সালাম জানিয়েছেন তার সত্যকে। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমরা আরো কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আমার পথ প্রবন্ধে কোন কাব্যগ্রন্থ, অর্থাৎ কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আসতে পারে যে এটা কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, রুদ্রমঙ্গল। ভাই প্রবন্ধ রচনা, ভাব সম্প্রসারণ, প্যারাগ্রাফ কমপ্লিটিং স্টোরি, এগুলো কমন দিলে ভালো হতো।
এগুলো তো ভাইয়া আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এডুকেশনাল লিডারশিপ, আমাদের যে পেজে তুমি ক্লাসটা করছো এইখানে তো দেওয়া আছে, তুমি একটু খেয়াল করলে দেখতে পাবা। দেন সম্মানজনা শব্দটির অর্থ কি? সম্মানজনা শব্দটির অর্থ কি? সম্মানজনা শব্দটির অর্থ কি? মেজে ঘষে পরিষ্কার করা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেজে ঘষে পরিষ্কার করা, মেজে ঘষে পরিষ্কার করা। স্যার বিদ্রোহী কবিতাটা পড়ালে ভালো হতো। আমরা পড়াবো, এখানে প্রত্যেকটা গদ্য আছে, পদ্য আছে, আমরা জাস্ট আস্তে আস্তে পড়াচ্ছি। প্রত্যেকটা গদ্য, প্রত্যেকটা পদ্য আজকে পড়ানো হবে। আমি বললাম না যে আমাদের হচ্ছে এখন 7:30 থেকে আমরা হচ্ছে 8:30, 7:30 থেকে 8:30 পর্যন্ত 1 ঘন্টা টাইম পড়াবো। এরপর বিরতি দিয়ে 9:10 থেকে আবার 10:10 পর্যন্ত পড়াবো। সো ইনশাআল্লাহ, ঠিক আছে। দেন আগুনের ঝান্ডা শব্দটির অর্থ হচ্ছে অগ্নি পতাকা। আগুনের ঝান্ডা শব্দটির অর্থ হচ্ছে অগ্নি পতাকা, খুবই গুরুত্বপূর্ণ। দেন বাঁধনহারা নজরুলের কি জাতীয় রচনা? বাঁধনহারা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস, পরীক্ষা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন আমরা কবে স্বাধীন হতে পারবো বলে প্রাবন্ধিক মনে করেছেন? প্রাবন্ধিক মনে করেছেন যেদিন আমরা আত্মনির্ভরশীল হব, অর্থাৎ যেদিন আমরা নিজেদের প্রতি আত্মবিশ্বাসপূর্ণ হব বা নিজেদের প্রতি আমরা আত্মবিশ্বাসী হব, সেই দিন আমরা স্বাধীন হতে পারবো। আত্মাকে চিনলে কি আসে? আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। তাহলে কাজী নজরুল ইসলাম বললেন যে তুমি যদি স্বাধীন হতে চাও তাহলে প্রথমে তোমাকে আত্মনির্ভরশীল হতে হবে। আর আত্মনির্ভরশীল তুমি কিভাবে হবে? তুমি যদি নিজের আত্মাকে চেনো তাহলে তুমি কি হবে? আত্মনির্ভরশীল হবে। তাহলে তিনি প্রথমে বললেন যে স্বাধীন হওয়ার উপায়, দেন কিভাবে হবে সেইটাও বলে দিলেন যে তুমি তোমার আত্মাকে যদি চেনো তাহলে তুমি আত্মনির্ভরশীল হবে। দেন আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় ধর্ম কোনটি? মানব ধর্ম। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ, দেখলাম না দুই অন্তরে। ঠিক আছে, কেউ মালা কেউ তফসি গলায়, তাই তোর ইজাত ভিন্ন বলায়। ঠিক আছে, তো কাজী নজরুল ইসলামের বিখ্যাত আরেকটি কবিতা আছে, জগৎ জুড়িয়ে এক জাতি আছে, যে জাতির নাম মনুষ্য জাতি, একই পৃথিবীর একই স্থলে লালিত পালিত। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের। হিন্দু মুসলমান কবে তোমার বিভেদ রয়েছে ভাই, সব কিছু হয়ে যায় একই পাশে হায়, জোর মিলে মরিতে হবে অমর কে কে কথা কবে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তো এইভাবে আমরা বুঝতে পারি যে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম, যেটা কিনা আমাদের লালন ফকির বলেছেন, যেটা কিনা আমাদের কাজী নজরুল ইসলাম বলেছেন। এবং কাজী নজরুল ইসলাম তার প্রত্যেকটি গদ্যের মধ্যে, তার কবিতার মধ্যে একই সুর তিনি গিয়েছেন, সেই সাম্যের গান। দেন কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেন আত্মাকে চেনার সহজ উপায় কি? আত্মাকে যদি তুমি চিনতে চাও তাহলে অবশ্যই তোমাকে নিজেকে চিনতে হবে। স্যার তাড়াতাড়ি পড়ান, এত আরো কত কিছু রয়েছে। হ্যাঁ, আত্মাকে চেনার সহজ উপায় কি? নিজেকে চেনা। অর্থাৎ যখন তুমি নিজেকে চিনবে তখন তুমি কি হয়ে যাবে? আত্মাকে চেনা হয়ে যাবে। স্বাবলম্বন নিজের উপর বিশ্বাস করতে কে শেখাচ্ছিলেন? অর্থাৎ গান্ধীজির কথা তিনি যখন বলতেছিলেন আমাদের কাজী নজরুল ইসলাম, তখন আমরা বুঝতে পারলাম যে গান্ধীজির কথা বলছেন, মানে গান্ধীজি, ঠিক আছে, ওনার কথা বলছেন। কিন্তু গান্ধীজি আমাদের কি শেখাচ্ছিলেন? তিনি শেখাচ্ছিলেন নিজের প্রতি কিভাবে বিশ্বাস রাখতে হবে, তো এটা হচ্ছে গান্ধীজি শেখাচ্ছিলেন। দেন আমরা দেখতে পাচ্ছি দেশের শত্রুকে দূর করতে কি প্রয়োজন? অর্থাৎ দেশের শত্রুকে যদি তুমি দূর করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই আগুনের সার্বঞ্জনা লাগবে। 15টা গুরুত্বপূর্ণ। লেখক কিসের সাথে সম্পূর্ণ মুক্ত? লেখক কি থেকে সম্পূর্ণ মুক্ত? লেখক হচ্ছে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাড়াতাড়ি জানাও তোমরা হচ্ছে। দেন আমরা এগুলো যেগুলো আমি তোমাদেরকে এখানে বললাম বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো অবশ্যই মাথায় রাখবে, কারণ এগুলো তুমি দেখবে যে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষায় পেয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন, মিথ্যা বিনয়ের চেয়ে কোনটি অনেক ভালো? অহংকার, অর্থাৎ অহংকারের পুরুষত্ব ভালো। দেন এখানে একটা প্রশ্ন, লেখকের উদ্দেশ্য কি ছিল? লেখকের উদ্দেশ্য হচ্ছে লেখকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলমানের মিলন, অসাম্প্রদায়িক যে একটা মনোভাব তৈরি করা। ঠিক আছে, আমরা অনেকেই হচ্ছে সাম্প্রদায়িক, এখানে সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িকের কথা বলা হয়েছে। সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক, দেখো সাম্প্রদায়িক বলতে বোঝানো হয়েছে
নিজে নিজে সব, অর্থাৎ তুমি সবকিছুকে নিজেকে প্রাধান্য দিলা, অর্থাৎ অন্যকে তুমি কোনো প্রাধান্যই দিলা না, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাম্প্রদায়িক। এবং অসাম্প্রদায়িক মানে হচ্ছে তুমি যেটা কি সবাইকে প্রাধান্য দিলা, সেটাকে বলা হচ্ছে অসাম্প্রদায়িক। বুঝতে পারছো? তাহলে সাম্প্রদায়িক ব্যাপারটা হচ্ছে নিজেকে বড় মনে করা, নিজে নিজেই সব করা, তো এটাকে বলা হচ্ছে সাম্প্রদায়িক। আর অসাম্প্রদায়িক মানে হচ্ছে সবাইকে মিলেমিশে চলা, একত্রে বসা, এটা হচ্ছে অসাম্প্রদায়িক। ঠিক আছে? দেন লেখক পথ দেখাবে তার সত্য। লেখককে কি পথ দেখাবে? লেখককে পথ দেখাবে তার সত্য, তাকে হচ্ছে পথ দেখাবে। আমার পথ অর্থাৎ আমার পথ প্রবন্ধ অনুসারে প্রাবন্ধিককে বিপদে অর্থাৎ বিপদে নিয়ে যাবে না রাজভয় এবং লোক ভয়। অর্থাৎ আমাদের লেখক কাজী নজরুল ইসলাম রাজভয় এবং লোক ভয় পান না, যার কারণে সে কখনো বিপদেও যাবেন না। যিনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহী কবিতা লিখেছিলেন, ভুলের মাধ্যমে আমরা পেতে পারি সত্য। কাজী নজরুল ইসলাম বলেন, যদি আমরা ভুল করি তাহলে এক সময় আমরা সত্য পাবই, বাট আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। দেন মিথ্যার ভয়কে জয় করতে প্রয়োজন নিজেকে চেনা। এই যে 29 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা পড়ে ফেলবে। সব থেকে বড় দাসত্বের পথ হচ্ছে পরাবলম্বন হওয়া। সব থেকে বড় দাসত্বের পথ হচ্ছে পরাবলম্বন হওয়া। পরাবলম্বন মানে হচ্ছে অন্যকে বেশি কি করা, অনুসরণ করা। অর্থাৎ তুমি কি করলে, অন্য দেশের বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিলে, নিজের দেশের গুলোকে কোনো প্রাধান্য দিলে না। এইটা অবশ্যই আমাদের কি করতে হবে, ছেড়ে দিতে হবে। দেন আমার পথ প্রবন্ধে পরিহার করতে বলা হয়েছে ভণ্ডামি। আমরা যে পরিমাণ ভণ্ডামি করি ভাই, এগুলো বন্ধ করতে হবে। ঠিক আছে? দেন আগুনের সারবঞ্জনা প্রয়োজন মিথ্যাকে দূর করতে। কেন আগুনের সর্বাঞ্জনা প্রয়োজন? সামঞ্জনা প্রয়োজন হচ্ছে তোমার মিথ্যাকে দূর করতে। কারো বাণীকে, ঠিক আছে, বেদ বাক্য বলে মেনে নেওয়া যায় যদি তা প্রাণের সাড়া দেয়। ঠিক আছে? সত্যের অগ্নিশিখাকে নিভিয়ে দেয় মিথ্যার জল। প্রশ্ন আসতে পারে, সত্যের অগ্নিশিখাকে নিভিয়ে দেয় কে? মিথ্যার জল সত্যের অগ্নিশিখাকে নিভিয়ে দেয়। তাহলে আমার পথ আমরা পড়ে ফেললাম। আমার পথটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এটাও তোমরা পড়ে ফেলবে, এখান থেকে সৃজনশীল আসতে পারে। এখন আমরা আমার পথ থেকে যে প্রশ্নগুলো তোমাদের এখানে দিয়েছি, এগুলো ভালো করে মাথায় রাখতে হবে, যাতে করে পরীক্ষা আসলে তুমি ভুলে না যাও। এখন মূল ভাবটা জানা দরকার। আমি তোমাদেরকে উদ্দীপকের বিষয়টা বুঝাই দিচ্ছি। যদি তোমাদের আমার পথ থেকে কোনো সৃজনশীল আসে এবং ওই সৃজনশীলের যে উদ্দীপকটা থাকবে সেইটা তোমরা ভালো করে পড়বে। উদ্দীপকটা পড়ার পর তুমি একটা জিনিস মাথায় রাখবে, সেই জিনিসটা হচ্ছে যে যখন তুমি উদ্দীপকটা পড়বে তখন তুমি বুঝবে যে উদ্দীপকের বিষয়টা কি হবে, হয় ন্যায়পরায়ণতার সাথে মিলবে, অথবা সত্যের পথের প্রতীক হওয়া এইটার সাথে মিল থাকবে, অথবা আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, অথবা সততা, অথবা পরনির্ভরশীলতা বা মানসিক দাসত্ব। এক কথায় তুমি যদি আমার পথ প্রবন্ধের থেকে যদি কোনো সৃজনশীল পরীক্ষা আসে, তাহলে সেই সৃজনশীলের যে উত্তরগুলো লিখতে হবে অবশ্যই এই যে 4-5টা বিষয় আছে এইগুলোর মধ্যেই থাকবে। উদ্দীপক পড়লে তুমি বুঝতে পারবে যেটা হচ্ছে ন্যায়পরায়ণতা নির্দেশ করে। যদি উদ্দীপক পড়ে বুঝতে পারো যে এটা ন্যায়পরায়ণতার কথা বলা হয়েছে, তাহলে তুমি এটা সম্পর্কে লিখবে। যদি বুঝতে পারো সত্যের পথের প্রতীক হওয়া সম্পর্কে বোঝানো হয়েছে, অর্থাৎ শর্টকাট টেকনিকে বলা যায় ন্যায়পরায়ণতা এবং সততা, হ্যাঁ, এই দুইটা বা সত্যের কথা, এই দুইটার বিষয়কেই তিনি কি করেছেন, বেশি প্রাধান্য দিয়েছেন। সো আমরা কি করব, আমরা হচ্ছে আমার পথ যদি প্রবন্ধটা পড়ি তাহলে এই দুইটা বিষয় আমরা মাথায় রাখবো। সো আমরা মাত্র দুইটা পড়লাম, একটা হচ্ছে আমার পথ পড়লাম, আরেকটা হচ্ছে অপরিচিতা গল্পটি পড়লাম। এছাড়াও আমাদের আরো যা যা আছে আমি যদি তোমাদের একটু দেখাই, 52 দিনগুলি আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিলাসী আছে, তারপরে আমাদের হচ্ছে রেইনকোট আছে, তারপরে আমাদের হচ্ছে মাসি পিসি আছে, তারপরে মানব কল্যাণ আছে, সোনার তরী আছে, তারপর আমাদের বিদ্রোহী আছে, তারপরে হচ্ছে তাহারে পরে মনে 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, কিংবদন্তির প্রতিদান, লাল সালু, তারপর হচ্ছে সিরাজউদ্দৌলা। হ্যাঁ, তো এইগুলো আমাদের এখনো বাকি আছে। তো আমরা এখন বিরতিতে যাব। তো তোমরা যারা সমস্যায় ভুগছো, প্রিপারেশন ভালো নয়, তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারো এই ক্লাসে। সো আমরা আবার
রাত 9টা 10 থেকে তোমাদের ক্লাসে চলে আসব, তখন তোমরা কি করতে পারবে, ক্লাসে জয়েন করতে পারবে। ঠিক আছে? ঠিক আছে, তোমরা যারা আছো তোমরা কি করো, তোমরা হচ্ছে এইটা ভালো করে, আমি এখন অবধি যা পড়ালাম এইটা হচ্ছে ভালো করে পড়ে ফেলো। ঠিক আছে? তো আমরা হচ্ছে 52 দিনগুলি এসে ইনশাল্লাহ আমরা হচ্ছে 10টা 10 থেকে পড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমরা হচ্ছে রাত 10টা 10-এ আবার আসবো, তখন আমরা হচ্ছে লাল সালু উপন্যাস, সিরাজউদ্দৌলা এবং কিছু কবিতা পড়াবো গুরুত্বপূর্ণ, এবং তোমরা যারা শেয়ার করবে তোমাদেরকে আমরা স্লাইডটা দিয়ে দিব। তো এটা তুমি বাসায় সুন্দর করে শেষ সময় পড়লে ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবে, ভালো একটা রেজাল্ট পেতে পারবে। দেখো, আমার পথ যেটা আছে সেটার মূল ভাবটা হচ্ছে যে এখানে লেখক ভণ্ডামি, কপটতা, মিথ্যাচার, ঠিক আছে, এগুলোর কথা বাদ দিতে বলেছেন। বাদ দিয়ে তিনি যে সত্যের কথা, অর্থাৎ মানুষকে সত্যের পথে চলার দিকে আহ্বান করেছেন, মিথ্যাকে পরিত্যাগ করার কথা বলেছেন। ঠিক আছে? সো এই হচ্ছে আমার পথের মূল কথা। এক কথা হচ্ছে যে ন্যায়পরায়ণতা এবং সততা, এই দুইটা ব্যাপারকেই তিনি প্রাধান্য দিয়েছেন। ঠিক আছে? হ্যাঁ, নোট করো, নোট করে রাখো। আমি আবার দিচ্ছি, তুমি জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখন আপাতত। সো তাসনিমা তাবাসসুম রিফাত, তুমি হচ্ছে এই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ক্লাস। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে রাত 10টার ক্লাসে।